আশ্চর্য মানুষ তুমি। এসব কি কথার ধরন? হ্যাঁ, জান নিয়ে নেব তোমার। আবরণ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। শ্রেয়নার চোখ বড় বড় করে রাখা, হাতের আঙ্গুল টান টান করে উঁচিয়ে রেখেছে। আবরণ কিছুটা সময় নিয়ে নিজের বলা কথা ভেতরে ভেতরে পুনরাবৃত্তি করতে থাকে। দ্রুতই বুঝে ফেলে শ্রেহনার এহেন আচরণের কারণ। আর আমি জামা কাপড় চেঞ্জ করার কথা বলেছি, একেবারে সব খুলে ফেলতে বলিনি। ছি ছি, আস্তাগফিরুল্লাহ। আবরণ জায়েদ ইজ নট ভেরি ইম্পেশেন্ট। শ্রেয়না হাত নামিয়ে নেয়, দৃষ্টি এদিকে সেদিকে ফেরায়, ফোঁস করে শ্বাস টানে। আবরণ তখনও তাকিয়ে আছে তার দিকে। তো সেটা ভালোভাবে বললেই হয়, কথার কি শ্রী। আবরণ কলার ঠিক করতে করতে কাঁধ উঁচিয়ে বলে। যত দোষ আবরণ ঘোষ। আচমকা শ্রেয়নার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে আবরণ। অপ্রস্তুত হয় শ্রেয়না, বুকের ভেতর ঢিপ ঢিপ করতে থাকে। আতঙ্কিত দৃষ্টিতে তাকায় আবরণের দিকে। মুচড়া করবেন না, একটা জিনিস দেখতে চাচ্ছে। বলেই শ্রেয়নার হাতের তালুতে নজর বুলায় আবরণ। গাঢ় খয়েরি রঙের লাল শেপ দিয়ে সুন্দর একটা ডিজাইন করেছে হাতে। লাভটার মধ্যে আবরণের নাম। ঠোঁটের কোণে হাসি ফুটে আবরণের। হাত একটু উঁচিয়ে ধরে এনে শব্দ করে চুমু খায় সেথায়। কেঁপে ওঠে শ্রেয়না, হাত গুটিয়ে নিতে চায়। আবরণ টেনে নিজের হাতের মুঠোয় শ্রেয়নার নরম কোমল হাতখানা ভরে নেয়। চোখে চোখ রাখে শ্রেয়নার। ওভাবে কি দেখছো? আপনাকে। ফিচেল হাসে আবরণ। শ্রেয়নার হাতে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দেয়। শ্রেয়না নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চেঞ্জ করে আসুন, আলমারিতে কাপড় আছে। সব কি সাদা পোশাক? আবরণ আবারও হাসে, মাথা নাড়িয়ে বলে। নিজেই দেখে নিন, যান। শ্রেয়না নিজের হাতের দিকে তাকায়, মৃদু স্বরে ধমকে উঠে। হাত না ছাড়লে যাব কি করে? দ্রুত হাত ছাড়ে আবরণ, নিজের চুলগুলো এলোমেলো করে দেয় হাতের সাহায্যে। শ্রেয়না সেদিকে একবার তাকিয়ে থেকে আলমারি খুলে ভেতরে বিভিন্ন শাড়ি, সালোয়ার কামিজ ভর্তি। শুধু সাদা না, অনেক রঙের শাড়ি রয়েছে। শ্রেয়না বেছে নিতে থাকে, কি পরবে ভেবে পাচ্ছে না। আবরণ দূর থেকে এখনো তাকে দেখছে। এভাবে হ্যাংলার মতো তাকিয়ে থাকলে কেউ নড়াচড়া করতে পারে নাকি? শ্রেয়নার ইতস্তত লাগছে, তবুও দেখে শুনে সাদা রঙের সিল্কের একটা শাড়ি বের করে শ্রেয়না। শাড়িটা পাতলা এবং শাড়ির মাঝখানে ছোট্ট ছোট্ট লাল রঙের ফুল। শ্রেয়না অবাক দৃষ্টিতে শাড়িটা দেখে। সিম্পলের মধ্যে এমন শাড়ি কখনো দেখেনি শ্রেয়না। সে তো শাড়ি পরে না, কিনেওনি কখনো, তবে এটা অনেক সুন্দর। শাড়ির সাথে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। এসব ভারী জিনিস পরে থাকতে সত্যি অসুবিধা হচ্ছে। মাত্র ওয়াশরুমের দরজায় হাত রেখেছে শ্রেয়না। আবরণের প্রাণোচ্ছল কণ্ঠস্বর ভেসে আসে পেছন থেকে। শুনুন না। শ্রেয়না চট করে ঘাড় ঘুরায়, এক ভ্রু উঁচিয়ে শুধায়, কি হয়েছে? বউ সাজে এই শাড়িটা অসম্ভব সুন্দর লাগছে আপনাকে। শ্রেয়না মাথা নিচু করে নেয়, ঠোঁট কামড়ে হাসে। আবরণ তখন পেছনে দু হাত রেখে দুলছে। শ্রেয়না দাঁড়ায় না, চটজলদি ওয়াশরুমে প্রবেশ করে। আবরণ মৃদু শব্দ করে হাসে, মুখ দিয়ে ইস শব্দ করে ওঠে। পা দিয়ে টাইলসের ছুটাছুটি করে কিছুক্ষণ নিজের পোশাক পরিবর্তন করার জন্য আলমারির দিকে এগিয়ে যায়। মন খারাপ? না তো। শ্রেজানের কথায় হালকা হাসে রুহি, গিয়ে তার পাশে বসে পড়ে। এক হাত রাখে শ্রেজানের হাতের উপর। শ্রেজান চট করে তাকায়, দৃষ্টি তার শান্ত ও নির্মল। রুহি মুখ ফুটে কিছু উচ্চারণ করার আগেই আচমকা শ্রেজান রুহিকে বুকের ভেতরে আগলে নেয়। রুহি অবাক হলেও কথা বলে না, নড়াচড়াও করে না, চুপটি করে মাথা রেখে পড়ে থাকে শ্রেজানের প্রশস্ত বুকটায়। রোহি, হুম। ভালো লাগছে না। শ্রেয়নার কথা মনে পড়ে? কথা বলে না শ্রেজান। রুহি বুঝতে পারে তার মনের অবস্থা। শ্রেজানের পরনে একটা স্যান্ডো গেঞ্জি, সাথে ট্রাউজার। কড়া পারফিউমের ঘ্রাণ এখনো নাকে এসে ঠেকছে তার। আর একটু সিটিয়ে যায় শ্রেজানের দিকে। শ্রেজান রুহির মুখটা আঁচলে ভরে নেয়, নিজের মুখোমুখি করে ছোট্ট আদলটা। পর পর শব্দ করে চুমু খায় রুহির চোখের পাতায়। রুহি কেঁপে উঠে শ্রেজানের হাত চেপে ধরল, চোখ খিচে বন্ধ করে নিল। শ্রেজান থামেনি, ছোট ছোট চুমু খায় কপালে, গালে, ঠোঁটে, থুতনিতে, যেন সে রুহিকে ভালোবাসার চাদরে মুড়ে নিতে চাচ্ছে। রুহি আবেশে চোখ বন্ধ করে নিয়েছে, ঘন ঘন শ্বাস ফেলছে। শ্রেজান কপাল ঠেকায় রুহির কপালে, হালকা হাসে। তুমি আমার কে?
রুহি ঠোঁট কামড়ে ধরে, কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে। বউ। ঠোঁট প্রসারিত করে হাসে সৃজন। রুহির মাথাটা নিজের বুকের সাথে ঠেসে ধরে, চোখ বন্ধ করে রুহিকে আঁকড়ে ধরে রাখে। এবার কিছুটা শান্তি পাচ্ছে, ভেতরের অস্থিরতাটা কমে এসেছে। অনেক কষ্ট পেয়েছো আমার আচরণে, জানি তো। ভালোবাসি তোমায়, কিছুটা ছন্নছাড়া আর গভীর প্রকৃতির আমি। নিজের মতো বুঝে নিও। কষ্টে রুহির বুক ভার হয়ে আসে, উপচে আসা কান্নাটা গিলে নেয়, কম্পিত কণ্ঠে বলে। আমি তো তোমায় ভালোবাসি, ছোট বাচ্চার মতো আগলে রাখি। একটু একটু ভুল আমারও হয়, তাই বলে পর করে দেবে না। আমি খুব ভালোবাসি তোমায়। সৃজনের বুকে শান্তির স্রোত বয়ে যায়। রুহিকে আরেকটু চেপে ধরে নিজের সাথে, দুজনের চোখ বেয়ে কয়েক ফোঁটা তরল গড়িয়ে পড়ে। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। ভালো লাগছে তাদের, খুবই শান্তি লাগছে। আননোন নাম্বার থেকে কল আসে রোদের নাম্বারে। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন। দানা ও বাড়ি থেকে ফেরার পরই হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে গিয়েছে। রোদের সাথেই আছে দানা। হুট করে কল আসায় কিছুটা অবাক হয় রোদ। ইমার্জেন্সি ভেবে তড়িঘড়ি করে হাতে নেয় মোবাইল। কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে গম্ভীর এক পুরুষালীর কণ্ঠস্বর ভেসে আসে। কি করছো? প্রথমে আশ্চর্য হলেও পর মুহূর্তে কণ্ঠস্বরের মালিককে চিনতে পেরে খুশি হয় রোদ। প্রিয়ম সাহেব যে এত রাতে কল করে জিজ্ঞেস করছেন কি করছে। মাঝরাতে মানুষ কি করে? প্রিয়ম হয়তো হাসলো, কিন্তু সেটা কণ্ঠস্বরে প্রকাশ পায় না। মানুষ তো কত কিছুই করে, যেমন তুমি এখন কথা বলছো আমার সাথে। রোদ ঠোঁট এলিয়ে হাসে, আরাম করে বালিশ কোলে নিয়ে বসে পড়ে বিছানায়। হালকা হেসে বলে। আচ্ছা, হঠাৎ কল করলেন যে? কেন করতে পারি না? সেটা বলিনি। তো কি হয়েছে? আপনি বড্ড কথা পেঁচান। বাধ্য করো কেন? ফোঁস করে শ্বাস টানে রোদ, দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে। বুঝতে পেরেছি, কোনো দরকার হলে বলুন, না হলে ফোন রাখছি, ঘুম পাচ্ছে। ঠিক আছে, কাল কথা হবে, বাই। বলেই কল কাটে প্রিয়ম। রোদ হতভম্ব নেত্রে হাতের মোবাইলটার দিকে তাকিয়ে রয়। কিছুক্ষণ সেভাবেই বসে থেকে ঠাস করে অদূরে ছুঁড়ে মারে সেটা। নিজের চুল দু হাতে আঁকড়ে ধরে, ফিসফিস করে বলে। একটু বেশি আনরোমান্টিক তুমি। সাধারণভাবেই কথা বলতে পারো না, প্রেম নিয়ে কথা কি করে শুরু করবো? ধ্যাত ধ্যাত। ল্যাম্পপোস্টের আলোয় দুজন মানবী হেঁটে চলছে, কিছুটা দূরত্ব রেখে। রমণীর পরনে সাদা রঙের ফিনফিনে একটা শাড়ি, তার মধ্যে লাল বর্ণের ছোট ছোট ফুলের কাজ। চুলগুলো ছেড়ে রাখা, শুধু খোলা চুলের মধ্যভাগে একটা রাবার পেঁচিয়ে রেখেছে। এক গাছি সিল্কি চুল কোমরের ছাড়িয়ে দুলছে। বাহু অবধি সাদা রঙা ব্লাউজ, হাতে একটা সাদা রঙের গোলাপ। খালি পা, লম্বা চওড়া পুরুষটার গায়ে একটা সাদা রঙের টি শার্ট, সাদা ট্রাউজার। রমণীটার হাঁটার গতিতে পা মেলাচ্ছে পুরুষটা। শ্রেয়না ছন্নছাড়া ভাবে হাঁটছে, এদিকে সেদিকে চলে যাচ্ছে বারবার। রাতের হালকা বাতাস তাকে ছুঁয়ে দিচ্ছে, মন্দ লাগছে না। ঘাড় বাঁকিয়ে আবরণের দিকে তাকায় শ্রেয়না। ছেলেটার কোনো ধ্যান নেই, মাথা নিচু করে নম্র গতিতে হাঁটছে। শ্রেয়নার হঠাৎ রাগ হয়, এই ছেলে ভালো মন্দ কিছুই বলছে না। কথা না বললে ভালো লাগে নাকি? ধ্যাত, বিরক্তিতে কপাল কুঁচকে আসে তার। আচ্ছা, একটা প্রশ্ন করি। হুম। শ্রেয়নার ওষ্ঠ জোড়া ভিজিয়ে নেয়, নম্র স্বরে শুধায়। আমাকে আম, কোথায় দেখেছিলে? আবরণ হাঁটা থামায়, ঘাড় বাঁকিয়ে তাকায় শ্রেয়নার দিকে। শ্রেয়না তখনও উৎসুক দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। বলতেই হবে। শ্রেয়না উপর নিচ মাথা নাড়ে, সে শুনতে চায়। আবরণ দু পাশে ঘাড় দোলায়, কিছুটা চেপে এসে শ্রেয়নার নরম হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল পুড়ে নেয়, আলতো করে চেপে ধরে। শ্রেয়না প্রতিক্রিয়া দেখায় না, শুধু একবার নিজের হাতের দিকে তাকায়। পরক্ষণে দৃষ্টি সরিয়ে নিয়ে আবরণের দিকে তাকায়। আবরণের নজর তখন সামনের দিকে। ভার্সিটিতে প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন দেখেছি চশমা পরিহিত সেই রমণী, যার আঁখি চোরা একরাশ গম্ভীরতা ও শান্তি। চশমা পরে চোখ দুটো আরো গভীর দেখাচ্ছিল। এক পলক দেখেছিলাম শুধু। কে জানতো আমার গম্ভীর মুখে সিনিয়র মেয়েটা আমার মন কেড়ে নেবে, আবরণ জায়েদ এমন দুর্বল হয়ে পড়বে। আমি কখনো ভাবিনি আমার জীবনে এত সুখ আসবে, এত শান্তি। আমিও কাউকে ভালোবাসবো, কে আমার মধ্যরাতের পথ চলার সঙ্গী হবে। শুধু এক ঝলক দেখে মন গেঁথে নিয়েছিলাম, এই মেয়েটাকে আমার লাগবে যে কোনোভাবে, জোর করে কিংবা মীমাংসায়। এই যে দেখুন, এখন শ্রেয়না আলম আমার সাথে, আমার পাশে। ভালো লাগছে আপনার?
শ্রেয়নার দিকে শান্ত দৃষ্টিতে তাকায় আবরণ। শ্রেয়নার ধ্যান ভাঙে, মৃদু শব্দে শুধায়। হ্যাঁ, এতক্ষণ কি বললাম শোনেননি? অবাক কণ্ঠ আবরণের। শ্রেয়না স্বাভাবিক গলায় বলে, শুনেছি তো। আবরণ হালকা হেসে মাথা নিচু করে নেয়। শ্রেয়না তাকিয়ে থাকে। এই বাচ্চা ছেলেটা তার বর। ভাবতেও হাসি পাচ্ছে শ্রেয়নার। ঠোঁট চেপে হাসে শ্রেয়না। হুট করে তার মাথায় চাপড় মারে আবরণ। কর্কশ কণ্ঠে বলে, কৈতরে ছাও অনেক জ্বালিয়েছ সমন্দির বোন, এবার কাছে এসে একটু শান্তি দাও। হঠাৎ আবরণের এহেন পরিবর্তনে চমকায় শ্রেয়না। কপালে ভাঁজ পড়ে, মৃদু কণ্ঠে চেঁচিয়ে ওঠে, অসভ্য! কৈতরি মানে কি? নাম নেই আমার? আবরণ শ্রেয়নার হাতটা বগল দাবা করে চেপে ধরে। শ্রেয়নার চুলগুলো দুলে উঠে। শাড়ির আঁচল কোনো মতে হাতে পেঁচিয়ে আবরণের বাহু আঁকড়ে ধরে। কৈতরি মানে কবুতরের বাচ্চা। আমার আদরের কৈতরি আপনি, আপনারা অনেক খেয়াল রাখবো আমি। লাভ ইউ কৈতরি আমার। শ্রেয়না মৃদু শব্দ করে হাসে। আবরণ চট করে ঘাড় বাঁকিয়ে তাকায়। শ্রেয়না এক হাতে অন্যদিকে মুখ ঘুরিয়ে দেয় তার। আবরণ আবারও তাকায়। ঠোঁট দুটো পাপ্পি স্টাইল করে বলে ওঠে, আরেকটু হাসুন, আপনার হাসি সেরকম দেখার সৌভাগ্য হয়নি আমার। দুর্ভাগ্য? দেখুন, আপনার হাসি এমন যেমন বুকের ভেতর কেউ এক ড্রাম বরফ ঢেলে দিয়েছে। সেই বরফ আমার বক্ষস্থলে কিলবিল করে নিজেদের জায়গা করে নেয়। এর ফলে যদি আমি জ্ঞান হারাই, তাহলে আপনার এমন বাটার টোস্ট মার্কা মুখখানা দেখা দেখি বেরোতে থাকবো। এটা কি আমার দুর্ভাগ্য নয়? শ্রেয়না হেসে দিয়ে মাথা রাখে আবরণের কাঁধে। আবরণের বাহু আঁকড়ে ধরে পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে থাকে। কৈতরের ছাও, নিজের কথাবার্তা ঠিক করো। এমন উচ্ছৃঙ্খল মানুষ আমার একদম পছন্দ নয়। আবরণ ভাবশীল ভাবে বলে ওঠে, এখন যেমন হাত আঁকড়ে পা মিলিয়ে হাঁটছেন, ভবিষ্যতে আমার সাথে নিজেকে মিলিয়ে নেবেন, আমার হয়ে থাকবেন। আমি নিজের করে রাখবো আপনাকে। আপনার মুখে কৈতর শব্দটা কিন্তু দারুণ মানিয়েছে। ইচ্ছে করছে চাপটে ধরে ঠাস শেষ করে দূরে চুমু খাই। শ্রেয়না তড়িৎ আবরণের কাছ থেকে সরে আসে, কিছুটা দূরত্ব নিয়ে হাঁটতে থাকে। আবরণ আবারও শ্রেয়নার হাত টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাতে শ্রেয়নার বাহু চেপে ধরে। দুজনেই হাঁটতে থাকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আবরণ একটু পর পর ঠোঁট এলিয়ে হাসে, কোনো কারণ ছাড়াই। শ্রেয়না আর চোখে লক্ষ্য করছে সেটা। অবাক হচ্ছে ভীষণ। তাকে পেয়ে কেউ এমন করে হাসছে। কারো বুকে এত শান্তি লাগছে। সে কারো স্বপ্নের প্রেয়সী, কোনো এক ছন্নছাড়া পুরুষের কল্পনার সর্বদাই বিচরণকারী। দীর্ঘশ্বাস ফেলে শ্রেয়না। মাথা এলিয়ে দেয় আবরণের কাঁধে। চোখ বন্ধ করে অনুভব করতে চায় আবরণকে। ফট করে মাথা উঁচিয়ে তাকায় শ্রেয়না। আবরণের সাথে চোখাচোখি হতেই আবদার করে বসে, তোমার গাল আর চুলগুলো একটু ছুঁয়ে দেখতে পারি? আবরণ হেসে দেয়, মাথা নিচু করে হাস্যরত কণ্ঠে বলে, যথাজ্ঞা রানী সাহেবা, আবরণ চাইছে এভরিথিং বিলংস টু শ্রেয়না আলম। হন্তদন্ত হয়ে পিস্তল হাতে জাইদ ভিলার মূল ফটক দিয়ে বের হয় নীরদ জাইদ। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। তড়িঘড়ি করে গাড়িতে বসে স্টার্ট দেন। হুট করে কি হলো বুঝতে পারছে না তিনি। সৃজানকে কল দিতে চেয়েও দেয় না। ছেলেটা অনেক দৌড়ঝাঁপ করছে, এবার কিছুটা ঘুমাক। মাঝরাতে ড্রয়িং রুমে এসেছিল নীরদ। আবরণের কক্ষের দরজা হাট করে খুলে রাখা। সন্দেহের বসে ইতস্তত করে কয়েকবার ডেকেছিল আবরণের নাম ধরে। ভেতর থেকে রেসপন্স আসেনি। কল করেছেন বার কয়েক, তবুও কোনো সাড়া শব্দ নেই। অগত্যা দরজা পেরিয়ে কিছুটা ভেতরের দিকে প্রবেশ করে তিনি। সম্পূর্ণ রুম ফাঁকা। ব্যালকনি, ওয়াশরুম কোথাও নেই ছেলে মেয়ে দুটো। চিন্তায় কপালে ভাঁজ পড়ে তার। এ আবার বিপদের কোনো নতুন মোড় নয় তো? কে শত্রুতা করতে পারে আবার? কথায় চলে গেল আবরণ শ্রেয়না। রাত তখন প্রায় 3টার কাছাকাছি। নীরদ জাহিদের দেহ ক্লাইকেশে অস্থির। জীর্ণশীর্ণ বহন টেনে হিসড়ে লিভিং রুম অবধি নিয়ে আসেন তিনি। সিঁড়ির দিকে তাকাতেই চক্ষু তার চরক গাছ। বার কয়েক চোখ ডোলে আবারও সামনে তাকায় তিনি। হ্যাঁ, তিনি ঠিকই দেখতে পারছে। আবরণ শ্রেয়নাকে পাজা কোলে করে করিডোর পেরিয়ে নিজের কক্ষের দিকে অগ্রসর হচ্ছে। তৎক্ষণাৎ আবরণকে চাপা স্বরে ডেকে ওঠে নীরদ। আবরণ বুঝি তার কথা শোনে না। নিজের মতো ধীরে সুস্থে হেঁটে কক্ষের ভেতরে প্রবেশ করে। নীরদ যায় দ্রুত সিঁড়ি পেরিয়ে করিডোরে পা রাখেন। আবরণের রুমের সামনে এসে দাঁড়াতেই দেখা মেলে তার গুণধর ছেলের। চোখ মুখে তার রাজ্যের বিরক্তি।
ট্রাউজারের পকেটে হাতা পুরে দাঁত চেপে বলে আবরণ। সমস্যা কি? মধ্যরাতে এইভাবে ছেলে বাসর ঘরের সামনে ঘুরঘুর করছো কেন? তোমরা কোথায় ছিলে জানো? কখন থেকে খুঁজছি তোমাদের, ধারণা আছে কোনো? আশ্চর্য, তাই বলে বিয়ে করে বউ নিয়ে রাস্তায় বিরাজ করার রাইট আমার নেই আব্বু। এসব কি ধরনের কথা? বিরক্তির সাথে সাথে চরম আশ্চর্য হয় আবরণ। নীরদ জাহিদ আবরণের কথায় স্বস্তির শ্বাস ফেলেন। পরক্ষণেই তার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। মুখভঙ্গি গম্ভীর করে নেন নীরদ। তোমাদের সাড়া শব্দ না পেয়ে ভেবেছিলাম কোনো অঘটন ঘটলো কিনা, তাই। আবরণ কপালে হাত দেয়, দু গালে পরপর আঙ্গুল ছুঁয়ে বলে ওঠে। কি বললে? তুমি আমার রুম চেক করে গিয়েছ? ছি আব্বু, আমাকে বললে তোমার বিয়েটা আগে দিতাম। এসব কি দেখতে হচ্ছে আমার? নীরদ জাহিদ আবরণের গালে মৃদু জোরে থাপ্পড় মারে। গাল ফুলিয়ে বিয়াদব ছেলের শব্দ দুটো উচ্চারণ করে দ্রুত প্রস্থান করে সেই জায়গা। এক প্রকার মুখ লুকিয়ে পালায়। আবরণ সেদিকে তাকিয়ে থেকে ঠোঁট উল্টায়, চাপা স্বরে বলে। এটা কি বাপ নাকি কোনো রোবট? আশ্চর্য, ছেলে কি তার বউ নিয়ে ঘুরতে পারবে না? এমন কাজ কে করে? বোকান্দ্রনাথ কোথাকার। ঠাস করে দরজা বন্ধ করে দেয় আবরণ। শ্রেয়না বিছানায় ঘুমাচ্ছে। রাস্তার ধারে এক জায়গায় বসেছিল তারা দুজন। শ্রেয়না সেখানেই আবরণের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছিল। অনেকক্ষণ সেভাবেই বসেছিল আবরণ। শ্রেয়নাকে জাগাতে ইচ্ছা হয়নি। কি সুন্দর করে ঘুমাচ্ছিল, খুবই আদুরে দেখাচ্ছিল শ্রেয়নাকে। রাত বেশি হয়ে যাওয়ায় ঘুমন্ত শ্রেয়নাকে কোলে করে নিয়ে এসেছে, তবুও জাগায়নি। আসলে মেয়েটাকে এতটুকু স্নেহ করার সুযোগ মিস করতে চায়নি আবরণ। বিছানার কাছে এসে নিজেও শ্রেয়নার পাশে শুয়ে পড়ে আবরণ। হাত দুটো গালের নিচে ভর দিয়ে নির্মিষ তাকিয়ে রয় শ্রেয়নার মুখ পানে। মেয়েটা সত্যি কিউট। কে বলবে শ্রেয়না আলম আবরণ জাহিদের চেয়ে 2 বছরের বড়? বোঝা যায় না। এমন নিষ্পাপ আদলের মানুষটা কিনা আবরণের বউ, একমাত্র আবরণের, যাকে নিজের করে পাবার তীব্র বাসনার ভেতরটা প্রতিনিয়ত ঝাঁঝরা হয়ে যেত। শ্রেয়না আলমকে সে মানাতে পারবে। অমন গম্ভীর মুখ মেয়ে তাকে গ্রহণ করবে। যদিও এসব নিয়ে বেশি ভাবতো না সে, তবুও মাঝে মধ্যে গভীর রাতে এসব চিন্তা এসে মস্তিষ্কে হানা দিত। আবরণ তখন চোখ বন্ধ করে বুকে আঙ্গুল ঠেকিয়ে ধীরে ধীরে শ্বাস নিত, ধৈর্য ধরত। সব ঠিক হবে একদিন। শ্রেয়না আলম তারই হবে, হয়েছে। আর শ্রেয়না আলম আবরণ জাহিদের অর্ধাঙ্গিনী, সেটাও কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এবার মেয়েটার মনে নিজের জন্য অনুভূতি তৈরি করবে আবরণ। হাতটা এগিয়ে নিয়ে শ্রেয়নার গাল টিপে দেয় আবরণ। ঘুমের মধ্যেও কপালে ভাঁজ পড়ে তার। হামি দিয়ে উঠে, তবে ঘুম ভাঙে না। পুনরায় গভীর ঘুমে নিমজ্জিত হয় শ্রেয়না। আরাম করে শয়, ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলে আছে তার, কে জানে কেন। আবরণ শ্রেয়নার দিকে মৃদু হেসে তাকিয়ে থাকে যতক্ষণ অবধি না তন্দ্রা নেমে আসে। এক সময় আবরণ নিজেও গভীর ঘুমে তলিয়ে যায়। তার এক হাত শ্রেয়নার বাহুর উপর স্থান পাচ্ছিল তখন। দুজন সেভাবেই ঘুমিয়ে রয়। ঘুমন্ত অবস্থায় তাদের দুজনকেই অমায়িক লাগছিল। অন্যরকম এক সৌন্দর্যে ভরপুর যেন তাদের আদল। দুজনের মনেই রয়েছে কিছু একটা সুপ্ত বাসনা, যা নিজেদের মনে গেঁথে রেখেছে। দুজনের ঠোঁটের কোণে ঝুলছে মৃদু হাসির রেখা, একেবারে রাত জুটক। নীরদ জাহিদ নিজের কক্ষে এসে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকেন। এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ফোন বের করেন। নির্দিষ্ট এক নাম্বার ডায়াল করে ফোনটা কানে চেপে ধরেন। আবরণ সেহানা সেফ আছে, বাসাতেই আছে ওরা, খোঁজা বন্ধ করে দাও। কল কেটে ফোঁস করে শ্বাস টানে নীরদ। ছেলেটা তাকে জ্বালিয়ে মারছে, তাছাড়া ওনার পাকনামো করে কেনই বা খুঁজতে যেতে হবে? একটু বুদ্ধি খাটিয়ে সিসি ক্যামেরা চেক করলেই হতো। ওগুলো কি স্বাদে লাগিয়েছেন? নিজের উপর প্রচণ্ড বিরক্ত হন নীরদ। দায় সারাভাবে হেঁটে গিয়ে বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দেন। এবার একটু ঘুম প্রয়োজন। সকালে কত কাজ ওনার, একমাত্র ছেলের রিসেপশন বলে কথা। সকাল সকাল জাহিদ ভিলায় মিরাব সানির দৌড়াদৌড়ি শুরু করেছে। হুলুস কাণ্ড, কাজের অভাব নেই, সবাই যে যার মতো ব্যস্ত। এর মধ্যে কাজ বাড়াতে মিরাব সানি উঠে পড়ে লেগেছে। এ যেন এক তৃতীয় বিশ্বযুদ্ধ। মূলত সানির হাতে মিরাবের গোপন কিছু পড়ে গিয়েছে, যেটা মিরাব তাকে দেখাতে ইচ্ছুক নয়। কিন্তু সানি আদৌ মিরাবের কথা শুনবে? উপর থেকে নিচ অবধি চরকির মতো ঘুরঘুর করছে তারা দু বন্ধু।
প্রিয়ম সবেমাত্র ঘুম থেকে উঠে এসেছে। ফোলা ফোলা চোখ দুটো কষলে সামনে তাকায় সে। আতঙ্কে চোখ জরা বড় হয়ে আসে তার। সানিকে উড়াধুরা দৌড়ে নিজের দিকে ধেয়ে আসতে দেখে উল্টো ঘুরে দ্রুত ছাদের দিকে পা বাড়ায় প্রিয়ম। সানিকে দেখে মনে হচ্ছে না নিজের উপর কন্ট্রোল রাখতে পারবে। প্রিয়মের উপর পড়লে সে একদম চ্যাপ্টা হয়ে যাবে। তার পেছনে মিরাব তো কিরমির করে আসছেই। সানি পড়ে যাবার সঙ্গে সঙ্গে যেন ঝাঁপিয়ে পড়বে তার উপর। সেই সুযোগেই আছে মিরাব। শালারা, সকাল সকাল গন্ডারের মতো দৌড়াচ্ছিস কেন? আমার পেছনে আসিস না ভাই, অন্য রাস্তা ধর। ছাদে সিঁড়ি বেয়ে উপরে ওঠা অবস্থায় কথাটা বলে প্রিয়ম। তার কিছু সিঁড়ি পেছনেই সানি। হাঁপাচ্ছে সে। সেই অবস্থায় বলে ওঠে, মাফ করো ভাই, থামতে পারছি না। আপাতত ছাদে গিয়ে দরজা বন্ধ করলেই বাঁচি। প্রিয়ম ছাদে পা রাখতেই সানি তার উপর হুড়মুড় করে পড়ে যায়। প্রিয়মের হুঁশ জ্ঞান নেই। সে শুধু সানির একটা সতর্কবাণী শুনতে পায়। আমার নিজের উপর কন্ট্রোল নেই, সরো। কিন্তু ততক্ষণে তারা দুজন চিৎপাটাং। প্রিয়ম ছাদের মেঝেতে মাথা রেখে পড়ে থাকে। ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। সানি তখন প্রিয়মের পিঠের উপর হাত পা সরিয়ে ছিটিয়ে শুয়ে আছে। জোরে শ্বাস নিচ্ছে সানি। মীরা হন্তদন্ত হয়ে এগিয়ে আসে। ছাদের দরজার সশব্দে বন্ধ করে দেয়। দ্রুত পদে এগিয়ে এসে সানির হাত থেকে টান দিয়ে কাগজটা নিয়ে নেয়। সানি কিছু বলে না। আপাতত নিজের জীবন বাঁচাতে পারলেই হলো। সানির চুলের মুঠি ধরে তার বাহুতে উড়াধুরা কয়েকটা কিল ঘুষি বসিয়ে দেয় মীরা। কিরমির করে বলে ওঠে, শালা আরো দৌড় করাবি আমায়, বল। স্যার বাপ, কথা বলার এনার্জি নেই, দূরে গিয়ে মোর শালা। বলেই মীরাবকে ঠেলে সরিয়ে দেয় সানি। প্রিয়ম নিচ থেকে চেঁচিয়ে ওঠে, হারাম করে তোর, আমার উপর থেকে ওঠ বলছি, নাহলে পাছে আগুন লাগিয়ে ব্লাস্ট করে দিব। সানিকে টেনে হিস্ট্রে প্রিয়মের উপর থেকে উঠায় মীরাব। সে নিজেও হাঁপিয়ে গেছে। তিনজন মেঝেতে বসে পড়ে। প্রিয়ম পিঠে হাত রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর একটু হলেই দম বন্ধ হয়ে যেত। এক টানে মীরাবের হাত থেকে কাগজ টেনে নেয় প্রিয়ম। ভাঁজ খুলতেই তার চক্ষু ছানা ভরা। বাঁকা চোখে তাকায় মীরাবের দিকে। ভ্রু নাচিয়ে বলে, ও আমার পরাণে মুরগির দানা, তোমার ছাড়া আমি বাঁচি না। সংসার বাদ আমার সাথে, উপহার দেব তোমার ডজনখানে কবুতরের ছানা। বাকিটা পড়ার আগেই মীরাব সেটা ছো মেরে নিয়ে নেয়। হাতের মুঠোয় কাগজটা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, তোর মুখে বাস দেবো শালা। নিজে বড়টার পেছনে পড়ে আছো, আমি কি কিছু বলেছি? বড় পেছনে পড়ে থাকতেই পারি, তুই নিজেকে দেখ আর দানাকে দেখ, ও তো মুরগির দানার মতোই এখনো ছোট। প্রিয়মের কথায় মীরাব এক ভ্রু উঁচিয়ে বলে, তোর সমস্যা কি? রোদের পেছনে কি পড়েছি আমি? তুই কেন আমার দানার পেছনে পড়েছিস? ব্যঙ্গ করে উঠে প্রিয়ম। আহ, আমার দানা, তোর দানা কোন জায়গা দিয়ে পড়ে দেখা দেখি। মীরাব ও প্রিয়মের মধ্যে থেকে সানি মৃদু স্বরে ধমকে ওঠে, চুপ কর তোরা, এত সুখ তোদের, দুজনেই মেয়েদের পেছনে পড়ে আছিস। তাছাড়া আবরণ যদি তার চেয়ে 2 বছরের সিনিয়রকে বিয়ে করতে পারে, মীরাব কেন তার চেয়ে ছোট কাউকে বিয়ে করতে পারবে না? বিয়ে তো এখন করছে না, পরে করবে। আপাতত পটিয়ে রাখবে। বন্ধু হিসেবে আমাদের উচিত তাকে সাহায্য করা। এখন তোরা চুপ কর। আঙ্কেল সেই কখন বলছিল বাবরচির সাথে কথা বলার জন্য। তোদের চিপায় পরে সব ভুলে বসেছি। সর যা, ছাগলের দল। লম্বা বক্তব্য দিয়ে জোরে শ্বাস টানে সানি। প্রিয়ম কিংবা মীরাব কারো দিকেই তাকায় না সে। হন্তদন্ত হয়ে দরজা খুলে নেমে আসে ছাদ থেকে। প্রিয়ম মীরাব গলাগুলি করে দাঁড়িয়ে রয়। তাকিয়ে আসে সানির গমন পথে। ফোঁস করে শ্বাস টানে মীরাব। প্রিয়ম মীরাবের বুকের উপর এক হাত রেখে বলে, ওর জীবনে কেউ আসুক, দেখুক কাউকে ভালো লাগলে ভেতরে কেমন ফিল আসে। আসলেই ভাই, মশলা মশলা ফিলিংস আসে, যেটা এখন আমাদের আনতে যেতে হবে। চল। প্রিয়ম মীরাব মুখ বেজার করে নেমে আসে ছাদ থেকে। ধূপধাপ পা ফেলে শব্দ করে হাসছে তারা, যেন সিঁড়ি নিয়ে একেবারে নিচতলায় পড়বে। চোখ মুখে আলো এসে ঠেকতেই কপাল কুঁচকে আসে শ্রেয়নার। নিজেকে আড়াল করতে চায়, ব্যর্থ হয় সে। হাতের কাছে রোজকার মতো কম্বল নেই, না আছে ওড়না। কিছুক্ষণ ওভাবেই মশরামশরি করে। তড়িঘড়ি করে উঠে বসে শ্রেয়না। 2 হাতে মুখ ঢেকে কিছুক্ষণ বসে রয়। কয়েক সেকেন্ড পর মুখ থেকে হাত সরিয়ে ডানে বামে ঘাড় ঘুরায়। পর মুহূর্তেই হাঁটু অবধি উঠে আসা শাড়িটা ঠিক করে নেয়। বুকে হাত রেখে পরপর ঢোক গিলে শ্রেয়না।
কপালে হাত রেখে কাঁদো কাঁদো গলায় বলে, ওমাগো, হাঁটুর সমান ছেলের সামনে হাঁটু অবধি কাপড় উঠিয়ে নির্লজ্জের মতো বেহায় আমি আরাম করে ঘুমোচ্ছিলাম। ছেলেটা কি ভাবছে কে জানে। শাড়ি তো ঠিকই ছিল, তাই ছেলেটা কিছু ভাবার ফুরসতটুকুও পায়নি। আচমকা আবরণের কথায় চমকে উঠে শ্রেয়না। আজকাল এই ছেলে হুটহাট স্বাভাবিক কথায়ও চমকে উঠে সে। আবরণ সব সময় তাকে চমকানোর পায়তারা করছে নাকি? কখন উঠেছো? আবরণ ড্রেসিং এর সামনে গিয়ে নিজের ভেজা চুলগুলো হাত দিয়ে উল্টাপাল্টা করছিল। শ্রেয়নার কথায় আয়নায় শ্রেয়নার প্রতিবিম্বর দিকে তাকায়। সদ্য ঘুম থেকে উঠেছে শ্রেয়না। আবরণ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, অমন ফুলটেসে লাগছে কেন তোমায়? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, নাহলে যখন তখন এই বাচ্চা ছেলেটা তোমার চুমু খেতে পারে। শ্রেয়নার দম আটকে বসে থাকে, নিজেকে সামলে নেয়। কিছু সময় পর বলে, তুমি করে বলছো হঠাৎ? আবরণের পছন্দের পারফিউমটা তখন মাখছিল গায়ে। কালো রঙের শার্ট পরেছে, সেই সাথে নীল জিন্স। পারফিউম স্প্রে করতে করতে বলে, অত ফর্মালিটি দেখাতে পারবো না গো কৈতরি, তুমি করেই বলছে। মাইন্ড করলে কিছু করার নেই। তোমার মতো সুন্দরী সিনিয়রের মাইন্ডে আবরণ চাই থাকবে। কতটা ভাগ্যবান পুরুষ আমি। শ্রেয়না সন্তপনে নেমে আসে বিছানা থেকে, ওয়াশরুমের দিকে যেতে চায়। পরক্ষণেই ভাবে একেবারে গোসল করে নিলেই বুঝি ভালো হবে। ভাবখানা অনুযায়ী কাজ করে শ্রেয়না। আলমারি থেকে ঝটপট সাদা রঙের একটা সেট 3 পিস বের করে ওয়াশরুমে চলে যায়। আবরণ তখনও স্প্রে করতে ব্যস্ত। সম্পূর্ণ ঘর বেলি ফুলের ঘ্রাণে ভরপুর। শ্রেয়না যাবার সময় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয় আবরণের দিকে। এই ছেলে বেলি ফুলের পেয়েছে কি? সব সময় একই পারফিউম ব্যবহার করে নাকি? অথচ দুদিন আগে অবধিও আবরণের থেকে বেলি ফুলের ঘ্রাণ তেমন পায়নি শ্রেয়না। অবশ্য সে কবেই বা এত কাছে গিয়েছিল তার? যায়নি তো বুঝতে পারবে কি করে? নিরুজ্জাহিত সবকিছু নিজের তদাকরি করছে। খাওয়া দাওয়া যেন কোনো কমতি না হয়। বাড়িটাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে, নানান ধরনের ফুল দিয়ে লাইটিংও করেছে। তবে সেগুলো দিনের আলোয় বেশি বোঝা যাচ্ছে না। বাড়ির বাহিরের বাগানটায়ও মস্ত বড় ডেকোরেশন করা হয়েছে। এক ঝাঁক মানুষের আনাগোনা সেথায়। মিরাব, সানি, প্রিয়ম থেকে শুরু করে সকলেই সবকিছু দেখে শুনে রাখছে, যেন কোথাও ভুল না হয়। রুহিরা এসেছে কিছুক্ষণ হবে। শ্রেয়া, রুহি তখন শ্রেয়নার রুমে চলে গিয়েছে। শ্রেজান নীরদ জাইদের সাথে আছে। ডিপার্টমেন্টের সকলেই ইনভাইট করেছেন নীরদ। একমাত্র ছেলের বিয়েতে কোনো কমতি রাখতে চায় না। রিহামও এসেছে। মুখে এক রক্তি হাসি ঝুলিয়ে রেখেছে তিনি। যথাসম্ভব আবরণের থেকে দূরে থাকতে চাচ্ছেন। না জানি ছেলেটা সকলের সামনে কি বলে বসে। তাছাড়া সিনহা তো আছেই ওনাকে খোঁচানোর জন্য। কিছুক্ষণ পর পর গলা বাড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে আবরণ আসে কিনা। রিহাম বেশ বিরক্ত হচ্ছে এতে। সিনহাকে ধমক দিয়েও দমিয়ে রাখতে পারছে না, আর না নিজের আতঙ্কটাকে প্রকাশ করতে পারছে। বড়ই বিপদে আছেন তিনি। শ্রেয়না, কেমন আছো? রুহিকে দেখে ঠোঁট এলিয়ে হাসে শ্রেয়না। শ্রেয়া ততক্ষণে দৌড়ে গিয়ে আপুর কোলে চেপে বসেছে। দানা রোদ পাশেই ছিল। রুহিকে আসতে দেখে দু বোন ব্যালকনিতে চলে যায় ছবি উঠাতে। এতক্ষণ যাবৎ নতুন বউকে ঘিরে বসেছিল তারা। তুষিও এসেছে। সে বাড়িটা ঘুরে ঘুরে দেখতে ব্যস্ত। মিশান, তাহিয়াও তো আসেনি। তুষি তার সাথেই। যদিও লুবনা জাইদের তেমন পাত্তা নেই। বেশি মানুষের মাঝে থাকলে তার মাথা ধরে যায় অল্পতেই। তাই নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছেন। সব ঠিকঠাক তো? তোমাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। শ্রেয়না মুস্কি হেসে রুহির দিকে তাকায়। আজ রুহিকে অন্য দিনের তুলনায় আলাদা লাগছে। চেহারার উজ্জ্বলতা যেন এক রাতেই কয়েক গুণ বেড়ে গিয়েছে। অবাক হলেও ভালো লাগলো শ্রেয়নার। আবরণ তোমাকে সাদা পরিয়েই রাখবে নাকি সারা জীবন? বিয়েতে সাদা শাড়ি, রিসেপশনে সাদা লেহেঙ্গা, ব্যাপার কি? রুহি ভ্রু নাচিয়ে শুধায় শ্রেয়নাকে। শ্রেয়না ভেবে পায় না কি বলবে। আবরণের পছন্দের গায়ে সাদা লেহেঙ্গা জড়িয়েছে। এসব আবরণই পাঠিয়ে দিয়েছিল। সকাল থেকে আর কক্ষে আসেনি সে। কেন মন্দ লাগে সাদা পোশাকে? রুহি শ্রেয়নাকে হালকা জড়িয়ে ধরে হাসি মুখে বলে। শ্রেয়না হাসে, যাকে বলে প্রাণ খোলা হাসি। শ্রেয়া চট করে নেমে পড়ে শ্রেয়নার কোল থেকে। বোনের দিকে তাকিয়ে বলে, আমি আবরণ জাইদের সাথে দেখা করে আসি। মনে হচ্ছে এক যুগ ধরে কথা হয় না তার সাথে। তোমরা থাকো।
দেরি করে না শ্রেয়া, ছোট ছোট পায়ে দৌড়ে বের হয়ে যায় কক্ষ থেকে। রুহি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। শ্রেয়নার দিকে তাকিয়ে কিছুটা ঘেঁষে বসে তার কাছে। কিছু বললে ভাবি? শ্রেয়নার উৎসুক কণ্ঠ। রুহি শ্রেয়নার দু বাহু মৃদু শক্ত করে চেপে ধরে। চোখ জোড়া ছলছল করে ওঠে তার, ঠোঁট কাঁপে। শ্রেয়না চিন্তিত ভঙ্গিতে রুহির দিকে সেটিয়ে বসে। হঠাৎ এহেন পরিবর্তন কেন রুহির? নরম কণ্ঠে শুধায়। ভাবি ভাইয়ার সাথে ঝামেলা হয়েছে? কোনো সমস্যা? রুহি কিছু বলে না, নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে শ্রেয়নার মুখের দিকে। গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার। অজানা আতঙ্কে শ্রেয়নার বুক কাঁপে। আমরা 4 জন থেকে 5 জন হতে চলেছি শ্রেয়না। রুহিকে ধরা হাত আলগা হয়ে আসে শ্রেয়নার। বিস্ময়ে ঠোঁট দুটো ফাঁক হয় তার। চোখ বড় বড় করে তাকায় রুহির দিকে। রুহি তখনও হাসি মুখে তাকিয়ে আছে। গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। শ্রেয়না ভেবে পাচ্ছে না কি বলবে অথবা কি করবে। ভেতর থেকে অনেক কিছুই একসাথে উগরে আসতে চাচ্ছে। উত্তেজনায় হাত মৃদু কাঁপে তার। চট করে রুহিকে নিয়ে দাঁড়িয়ে যায় শ্রেয়না। রুহিকে কোলে তুলে নেয় হুট করে। চরকির মতো ঘুরতে থাকে। অট্টহাসিতে মেতে উঠে সে। রুহি চমকায় থমকায়। নামার জন্য পা ছুটাছুটি করতে থাকে। এতটুকু মেয়ের শরীরে এত শক্তি কোথা থেকে এলো? শ্রেয়না, পরে যাব আমি। ভাবি আমি অনেক খুশি। ইয়ে। থামে না শ্রেয়না। তার হাসির শব্দে দানা রোদ হুড়মুড় করে কক্ষে প্রবেশ করে। তখনও ক্যামেরায় ধরেছিল দানা। ছবি উঠানোর অবস্থায় ছুটে এসেছে। রুহি থামাতে চাইলেও শ্রেয়না থামে না, বরং একইভাবে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে এক সময় বিছানায় ধপ করে রুহিকে নিয়ে পড়ে যায়। রুহি বুকে হাত রেখে চোখ বড় বড় করে দম নেয়। শ্রেয়না উবুর হয়ে শুয়ে তখনও পেটে হাত রেখে হাসছে। ভাবি পড়ে গিয়েছে, এটা কি হলো? বলতে বলতে রোদ আর দানা এগিয়ে আসে। তাদের মুখেও হাসি। রুহি শ্রেয়না হেসে দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। দানা সেই মুহূর্তটাকে ক্যাপচার করতে ভুলে না। এক গাল হাসে রোদ। ঝটপট এগিয়ে এসে বসে পড়ে বিছানায়। কি ব্যাপার, এত খুশি কেন? শেয়ার করবে না? রুহি নিশ্চুপ। শ্রেয়না হেসে দিয়ে উঠে বসে। বাবু হয়ে বসে রোদের দিকে তাকিয়ে বলে, আমি ফুপু হতে যাচ্ছি আপু। সত্যি? রোদেলা গদগদ হয়ে কথাটা বলে। একজন লেকচারার হিসেবে তার গম্ভীর থাকার কথা, কিন্তু স্বভাব সুলভ সে খুবই চঞ্চল ও মিশুক। বাচ্চা তার আরও পছন্দের। শ্রেয়নার সাথেও ইতিমধ্যে ভাব জমে গিয়েছে তার। রুহির দিকে হাসি হাসি চোখে তাকায় রোদ। কংগ্রেস আপু। ধন্যবাদ। দানা ক্যামেরা অন করে এগিয়ে আসে, সিরিয়াস কণ্ঠে বলে, পোজ দাও সবাই, তোমাদের একটা ফটো ক্লিক করি। এইভাবে দাঁত বের করে হাসো হাসো, হাসতে থাকো। দানার কথায় সবাই এক গাল হেসে তাকায় তার দিকে। দানা বিশ্বজয়ের হাসি দেয়। মোবাইলের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলে, চোস হয়েছে। ভাইয়াকে গিয়ে তার বইয়ের ছবি দেখিয়ে আসি। কি একটা বিয়ে করে নিয়ে এসেছে, পুরাই ফেরি। আবরণ গেটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছিল। টিপসে বললে ভুল হবে। চোখ কান খাড়া করে রিলস দেখতে ব্যস্ত। স্বভাবসুলভ ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে রেখেছে। সানি তার পাশেই দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। বারবার পা দোলাচ্ছে দাঁড়িয়ে থেকেও। এক জায়গায় কোনো সময় স্থির থাকে না এই ছেলে। মীরা প্রিয়মের খোঁজ নেই। দুজনেই প্রেমিক পুরুষ হয়ে গিয়েছে। কি করে রোদ দানাকে পটাবে ওটাইরই বুদ্ধি তালাশ করছে। সানি ফোঁস করে শ্বাস টানে। আবরণকে রেখে কোথাও গিয়ে লাভ নেই। টেনে হিসড়ে নিজের সাথে দাঁড় করিয়ে রেখেছে। সানি এক সময় বিরক্ত হয়ে বলে ওঠে, এতগুলো গার্ড থাকতে আমরা কেন মশা মারার জন্য এখানে পড়ে আসছি? সানির কথায় আবরণ প্রতি উত্তর করে না। নিজস্ব ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়। এমতো অবস্থায় সেখানে উপস্থিত হয় দারোয়ান লতিফ। পেটে এক হাত রেখে অপর হাত ভুঁড়ির উপর বোলাচ্ছে। বোঝা যাচ্ছে বেচারা বেশি খেয়ে ফেলেছে। দৃশ্যটা সানির নজরে আসতেই পেটে ঘুঁতো দেয় আবরণের। আবরণ বাঁকা চোখে তাকায়। পর মুহূর্তেই দারোয়ানকে সামনে দেখে দাঁত বের করে হাসে। লতু ভাই, মাথায় তেল মালিশ করতে বলেছি তোমায়, পেটে নয়। পেটে থেকে হাত ছড়াও, নাকি ভুল ছিটকে বেরিয়ে আসবে। দারোয়ান লতিফ চোখ মুখ কুঁচকে নেয়। সেখান থেকে প্রস্থান করা অবস্থায় বলে ওঠে, এখানে আসা ভুল হয়েছে আমার। আপনি পেটে সুস্বাদু খাবারগুলো আর শান্তিমতো হজম করতে দিবেন না। এখানে না থাকলেই ভালো।
দারোয়ান দাঁড়ায় না, দ্রুত পা চালিয়ে বিদায় নেয়। সানি ঠোঁট চেপে হাসে। সবসময় আবরণ দারোয়ানটার পেছনে পড়ে থাকে। বেচারাকে জ্বালিয়ে যেন বেশ মজা পায়। সানিরও দারুণ লাগে, হেসে দিয়ে মজা নেয়। সানি হাসতে হাসতে গেটের মাঝখানে চলে আসে। আবরণ তখনও তার দিকে তাকিয়ে আছে। সানিকে ভ্যাবলার মতো হাসতে দেখে ভ্রু কুঁচকে শুধায়, কিরে এমন মৃগী রোগীর মতো চলাচল করে উঠছিস কেন ব্রো? হচ্ছে প্রবলেম? নাথিং। দুপাশে মাথা নাড়ায় সানি। ভদ্র বাচ্চার মতো চুপ হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ এভাবে টিকতে পারে না। আবারও হেসে দেয়। আবরণ কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রয়। তার সুন্দর চুলগুলো পেছন দিকে কণ্ঠিত আঙ্গুলের সাহায্যে ঠেলে দেয়। বিরক্তিকর কণ্ঠে ধমকে ওঠে, সানি লিওনের বাচ্চা, চুপ করবি? তোর এমন বিভৎস হাসির আওয়াজে চারপাশটা আজিমপুরের কবরস্থানের রূপ নিয়েছে। কখন যেন জাইদ বিলের মাটি বিদীর্ণ হয়ে মরক অঙ্কলে হাতটি বেরিয়ে আসে। চুপ যা। আবরণের ধমকে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়ায় সানি। ভুলেই যায় সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। নিজের জায়গা থেকে সরে আসতে নিলেই কারো সাথে মৃদু ধাক্কা লাগে তার। চমকায় সানি। মানুষটা একজন মেয়ে, ছেলে হলে না হয় মানা যেত। শেষে কোনো মেয়ের সাথে ধাক্কা খেল সে। সি, ভীষণ লজ্জা পাচ্ছে ছেলেটা। সরি আপু। সেহরি। মেয়েটার কথায় থতমত খেয়ে যায় সানি। ড্যাব ড্যাব করে তাকায় মেয়েটার দিকে। নিম্ন স্বরে বলে, কিন্তু আপু, এটা তো বিয়ে বাড়ি, সেহরির সময় এখনো হয়নি। হয়তো ভুল ঠিকানায় চলে এসেছেন। কষ্ট করে সঠিক ঠিকানাটা বললে আপনাকে সাহায্য করতে পারি। মেয়েটা আপাত মস্তক পরোক্ষ করে সানির। সানি কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। সে কি কিছু ভুল বলে ফেলেছে? অমন করে দেখার কি আছে? মেয়েটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে গমগমে কণ্ঠে বলে ওঠে, আমার নাম সেহরি। দাঁড়ায় না মেয়েটা। সানিকে আরো একবার দেখে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সানি গালে হাত দিয়ে তাকিয়ে রয় সেহেরির গমন পথে। আবরণ তখনও ফোনের ভেতরে ডুবে আছে। সানি তার দিকে তাকিয়ে চাপা স্বরে বলে, তোদের বাড়ির মেয়ে লোকদের নামের কি শ্রী ভাই? একদম জাদুঘরের মেইন ফটোকে বাঁধিয়ে রাখার মতো। একজন ধানা, আরেকজনের নাম নাকি সেহরি। এক কাজ কর, মেয়েটাকে ইফতারের বন্দোবস্ত করে দে। যত সব। এই ছেলে, ঠিকঠাকভাবে বসো। এই বাসায় এমন বেয়াদবি চলবে না। সৃজনের গমগম কণ্ঠ শুনতে পেতেই পিটপিট করে তাকায় আবরণ। তার এক হাতে মোবাইল, অপর হাতে লেগ পিস। বাবু হয়ে সোফায় বসে আছে। রিলস দেখার ফাঁকে ফাঁকে লেগ পিসে কামড় বসাচ্ছে। সেই তালে পা নাচাচ্ছে। শ্বশুর বাড়ি এসে আরাম করবে না তা কি করে হয়? আপনি তো আচ্ছা ঝামেলাপূর্ণ মানুষ, পুরোটাই ভেজালে ভরতে। আশ্চর্য, শ্বশুরবাড়িতে এসছি আর চিল করবো না? স্টুপিড কথাবার্তা। সৃজন ফোঁস করে শ্বাস টানে। এখন রাত 11টার কাছাকাছি। শ্রেয়নাদের নিয়ে ফিরেছে বেশ কিছু সময় হবে। আবরণ ফ্রেশ হয়ে এসেই সোফায় বসে এটা সেটা গিলছে। সৃজন তার সম্মুখে শটান হয়ে সোফায় বসে আছে। সতর্কতার সহিত তাকিয়ে আছে আবরণের দিকে। আবরণ সেদিকে পাত্তা দিলে তো আপন মনে হাড্ডি চিবুতে ব্যস্ত সে। হাড্ডি না তো সৃজনের মনে হচ্ছে তাকেই চিবোচ্ছে। কটমট দৃষ্টিতে তাকায় সৃজন। সোজা হয়ে বসেও তো খাওয়া যায়, ভালোভাবে খাও। খাবার জিনিসের সাথে বেয়াদবি করতে নেই। হাড্ডি এক চাপায় কামড়ে ধরে তির্যক চাহনি দেয় আবরণ। ফ্যাস ফ্যাস গলায় বলে ওঠে, তোমার সমস্যা কি? আমার যেমন ইচ্ছে সেরকম করেই খাবো। এখন তো পা দোলাচ্ছে, কিছুক্ষণ পর কোমর দলিয়েও খাবো। বেশি জ্ঞানের বাণী শোনাতে আসলে তোমার ঘাড়ে চেপে বসতে দুবার ভাববো না আমি। আবরণ জায়েদ ক্যান ডু এনিথিং। সৃজন ফট করে উঠে দাঁড়ায়। প্যান্টের পকেটে হাত পুরে নিজের কক্ষের দিকে পা বাড়ায়। আবরণ ভেংসি কাটে। পর মুহূর্তেই হাড্ডিখানা হাতে নিয়ে পূর্বের ন্যায় চিবোতে থাকে। মোবাইলের দিকে তাকিয়ে রিলস দেখতে ব্যস্ত হয়ে পড়ে। বিরল কণ্ঠে বলে, বউ আমার কই তরি, ভাবিও ভালো, শালিটাও বেশ কাজের। শুধু এই সম্বন্ধীটাই শালের চঞ্চলে পরিপূর্ণ। দেখলে মস্তিষ্ক ডিজে বেজে ওঠে। মীরা প্রিয়ম তাদের ফ্ল্যাটের ব্যালকনিতে আসন গেড়েছে। বাবু হয়ে বসে আছে। দুজনের হাতেই মোবাইল। অপর হাত গালে ঠেকিয়ে রেখেছে। দ্রুততার সহিত টাইপ করছে দুজনেই। সানি অসহায় নেত্রে তাকিয়ে আছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। এই দুজনের অবস্থা তাকে খুবই হতাশ করছে। ফোঁস করে শ্বাস টানে সানি। মীরা প্রিয়ম দুজনেই দানা ও রোদের ফোন নাম্বার নিয়ে এসেছে। এরপর থেকে মেসেজ করে যাচ্ছে দেদারসে। তাদের মুখের উজ্জ্বলতাই বলে দিচ্ছে মেয়ে দুটো প্রায় পটে যাবার পথে। সানি আবারও হতাশ হয়, ঘুরে দাঁড়ায় এবং দ্রুত সেই স্থান থেকে চলে আসে।
বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। 2-1 সেকেন্ডেই সেভাবেই পড়ে থাকে। চোখ বন্ধ করে তৎক্ষণাৎ ফোন বেজে ওঠে। আচমকা মোবাইলের রিংটোনে খানিক চমকে উঠে সানি। বুকে থুতু দেয়। চটপট কল রিসিভ করে কানে চেপে ধরে। হ্যালো। হাই। সানি থতমত খেয়ে যায়। মোবাইল বুকের উপর পড়ে গিয়েছে। সেটা তোলে পুনরায় কানে চেপে ধরে। জি বলুন, কে বলছেন? ভূতে নিশ্চয়ই আপনাকে কল দেয়নি। নিজেকে এত হ্যান্ডসাম ভাববেন না। কোনো পরী আপনাকে কল দিতে যাবে না। আমি মানুষ। পেতনি তো দিতে পারে। আপনি কে বলুন তো মশাই? সানির এহেন কথায় মনে হলো ওপাশের মানুষটা হাসলো। সানি ভ্রু কুঁচকে মোবাইলের স্ক্রিনে তাকায়। এই মেয়েকে হঠাৎ তাকে বা কেন কল দিয়েছে আর সব উদ্ভট কথা বলছে। মেজাজ গরম হয়ে যাচ্ছে তার। আপনি কে? এত অধৈর্য হচ্ছেন কেন? সানি তেতে ওঠে। আরে আপনি কে বলবেন তো নাকি? নাটক করার জন্য কল করছেন? নাটক মনে করলে কল তো সেই কবেই কেটে দিতেন। সানির মেজাজ তুঙ্গে। খট করে কল কাটে সে। মোবাইল এক পাশে ছুঁড়ে মারে। বুকের ওপর 2 হাত ভাঁজ করে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। মনে মনে কিছু ভাবে সে। কথাকার কোন মেয়ে কল করে ফাত্রামি করছে তার সাথে। যত সব। পুনরায় রিংটোনের শব্দে চোখ মুখ কুঁচকে নেয় সানি। কিন্তু কল ধরে না। বাজতে বাজতে বন্ধ হয় সেটা। অতপর আবারও বেজে ওঠে। সানি বিরক্তর চরম সীমানায় পৌঁছে মোবাইল ভাইব্রেট করে রাখে। তবু যেন তার বিরক্ত কমে না। কেমন যেন শব্দ হচ্ছে। মৃদু শব্দ টুনটুন সহ্য হয় না সানির। কিন্তু মোবাইল তো তার ভেতরকার কথা শোনার যন্ত্র নয়। নিজের মতো ভাইব্রেট হতেই থাকে। শেষমেশ মোবাইল কানে চেপে ধরে চিৎকার করে ওঠে। আশ্চর্য, আপনাকে সেই কখন থেকে বলছি পরিচয় দিতে। ডং মারাতে কল করছিস? চোর সব টেনে ছিড়ব। আরেকটা কল দিলে অসভ্য বেয়াদব মেয়ে, চড়িয়ে চাপা লাল করে দেব। বাসায় বাপ বাই নেই। কল রাখ। আমি সেহরি। ওপাশ থেকে নরম কম্পিত কণ্ঠস্বর ভেসে আসে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয় সানি। ব্যালকনি থেকে ততক্ষণে প্রিয়ম মিরাব ছুটে এসেছে তার চিৎকারে। হন্তদন্ত হয়ে এসে বিছানায় উঠে বসে দুজনে। উৎসুক দৃষ্টিতে তাকায় সানির দিকে। সানির মুখ হা হয়ে আছে। বিস্ময়ে চোখ দুটো বড় আকার ধারণ করেছে। ইহকালের ধ্যান নেই যেন তার। কে জানে মেয়েটার সামান্য কথায় এমন রিয়াকশন কেন দিচ্ছে। অনাকাঙ্ক্ষিত কল পেয়ে একটু বেশি কি অবাক হলো সে। শ্রেয়নাকে খুঁজতে খুঁজতে এক সময় ছাদে চলে আসে আবরণ। সম্পূর্ণ ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজেছে। অবশেষে শ্রেয়াকে ঘোষ দিয়ে শ্রেয়নার খোঁজ নিয়েছে সে। এত রাতে মেয়েটা ছাদে কি করছে? এটা তো ভালো লক্ষণ নয়। দ্রুত ছাদের দরজা খুলে প্রবেশ করে আবরণ। ছাদের বা সাইডের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে শ্রেয়না। লম্বা চুলগুলো মৃদু বাতাসে দোল খাচ্ছে। তার দৃষ্টি মনে হয় সম্মুখে স্থির। একদম শটান হয়ে দাঁড়িয়ে আছে শ্রেয়না। আবরণ লম্বা কদমে এগিয়ে আসে শ্রেয়নার নিকট। ঠিক তার পেছনে এসে দাঁড়ায়। কোনো রকম শব্দ না করে আচমকা 2 বাহু মৃদুভাবে চেপে ধরে সামনের দিকে ঝুঁকায়। শ্রেয়নার মনে হয় চমকে উঠল। তড়িঘড়ি করে রেলিং চেপে ধরল। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে আবরণ। কোতরে ছাও ফেলে দে। এত রাতে ছাদে কোন নাগরকে গ্রিন সিগন্যাল দিতে এসছ? আমি তো ভেতরে বসে আছি। বরের খেয়াল না রাখে এখানে কি? শ্রেয়না দমল না। আবরণের হাত থেকে নিজের বাহু সন্তপনে ছুটিয়ে নিয়ে ঘুরে তাকায়। চোখাচোখি হয় আবরণের সাথে। আবরণ ভ্রু কুঁচকায়। স্বভাব সুলভ কপালে ভাঁজ পড়ে তার। শ্রেয়নাকে ভাবস্লীন ভাবে তাকিয়ে থাকতে দেখে নাক মুখ কুঁচকায়। কথা বলো না কেন? বকাও দিচ্ছ না। সমস্যা কি সিনিয়র? আগে দূরে সরো। অসভ্যের মতো কাছে ঘেসছো কেন? আবরণ মনে হয় পাত্তা দিল না। গা ছাড়া ভাব নিয়ে বলল, বর তোমার, সম্মান দাও। কিছু এক্সট্রা খাতির যত্ন করো। সেসব না করে ছাদে মরতে এসছ? শ্রেয়না নিশ্চুপ। শান্ত চাহনি তার। আবরণের চোখের থেকে দৃষ্টি ফেরায় না। তার এহেন চাহনি দেখে কিছুক্ষণের জন্য ভরকে যায় আবরণ। টোকা দেয় শ্রেয়নার কপালে। বাম হাতে কপাল ডলে শ্রেয়না। দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকায়। চলো ফ্ল্যাটে চলো, রাত অনেক, ঘুমাবো এখন। ভালোবাসা কি আবরণ? এমন পরিস্থিতিতে শ্রেয়নার এমন প্রশ্ন কর্ণধারে এসে ঠেকতেই ঘাড় বাঁকিয়ে তাকায় আবরণ। প্রস্থান করার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু সম্পূর্ণভাবে কদম ফেলতে পারে না। তার আগেই শ্রেয়নার প্রশ্নে ঘুরে তাকায় সেদিকে। শ্রেয়না নির্বাক।
যেন সে স্বাভাবিক একটা প্রশ্ন করেছে। স্বাভাবিকই তো, শ্রেয়নার কাছে সত্যি স্বাভাবিক একটা প্রশ্ন। তার রিয়াকশন দেখে সেটাই মনে হচ্ছে। শ্রেয়না হাত দুটো বুকে ভাঁজ করে দাঁড়ায়, রেলিংয়ে হেলান দিয়ে তাকিয়ে থাকে আবরণের দিকে। কোমল কণ্ঠে বলে, বললে না যে? কি বলবো? শান্ত তবে গভীর স্বর আবরণের। সে পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছে। ভালোবাসা কি? যে বয়সে সিজন আলমের মতো জাদ্রিল শ্বশুরের পুত্র চুমুধি নেই, তাকে ভালোবাসা বলে। ইজ দ্যাট ক্লিয়ার? শ্রেয়না মৃদু শব্দ করে হেসে ওঠে। হাসির প্রকোপে চোখ ছোট ছোট হয়ে আসে তার। ঘন পাপড়ির আবডালে ঢাকা পড়ে কৃষ্ণাঙ্গ নয়ন। ভাইয়া তোমায় খুব জ্বালায়, দুজন সারাদিনই লেগে থাকো কেন? সেটা তোমার ভাইয়ের থেকেই জেনে নেবে। আমার মতো আলাভোলা বাচ্চার পেছনে সবসময় শিম্পাঞ্জির মতো লেগে থেকে কি মজা পায় সে। দেখলেই গা ঝেঁচি করে ওঠে আমার। অসহ্য। শ্রেয়না চোখ পাকিয়ে তাকায়। আবরণ সেদিকে তাকিয়ে থেকে নজর সরিয়ে নেয়। তার সম্পূর্ণ দৃষ্টি ছাদের মেঝেতে। আচ্ছা আবরণ, তোমাকে যদি ভাইয়ার সাথে 2 দিনের জন্য কোনো ঘরে বন্দি করে দেয়া হয়, যেখানে অন্য কোনো মানুষ নেই আর না আছে সময় কাটানোর মতো কোনো সরঞ্জাম, দুজনের সাথে দুজনের ননস্টপ কথা বলতে হবে, কেমন ফিল করবে তখন? আবরণের রিয়েকশন দেখে মনে হচ্ছে শ্রেয়না জোরপূর্বক তেতো করলার রস তার মুখে পুরে দিয়েছে। আবরণ বমি করার ভঙ্গিমা করে বলে, আচ্ছা, এই কথা উচ্চারণ করার সময় তোমার কলিজা লাফিয়ে ওঠেনি? আমার তো মাথায় এত এত গালি কিলবিল করছে যা সেজান আলমকে দিতে চাচ্ছে, তবে তুমি সামনে থাকে দিতে পারছি না। এটা আমার অপারগতা, যেটা আমি স্বীকার করছি। ওরকম ভয়ঙ্কর কথা কখনো যেন না শুনি তোমার মুখে। কৈতরি, যাও এখন রুমে গিয়ে ডিম ফোটাও, আমি আসছি। মাতারি কিসব বলে? সেজান আলমের সাথে নাকি বদ্ধ রুমে থাকবে, সেটা 2 দিন। ও মাই গড, দেখি দেখি ওয়াশরুমে গিয়ে বমি করে আসে। শ্রেয়না শব্দ করে হেসে দেয়। হাসির জন্য শরীর দোলে ওঠে তার, হেলে যায় পেছন দিকে। কলিজা ধক করে ওঠে শ্রেয়নার। অজান্তেই মুখ ফুটে আর্তনাদ বেরিয়ে আসে। উল্টো পড়ে যায় ছাদ থেকে। আবরণ হতভম্ব নেত্রে তাকায়। ঝড়ের গতিতে এগিয়ে এসে চেপে ধরে শ্রেয়নার হাত। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নেয় আবরণ। শ্রেয়না ভয়ে আতঙ্কে কেঁদে দিয়েছে। টলমল নয়নে তাকায় আবরণের বন্ধ করে রাখা চোখের দিকে। হুট করে এমন পরিস্থিতিতে পড়ে যাবে ঘুণাক্ষরেও ভাবেনি। আবরণ তোলো আমার প্লিজ। আবরণ চোখ মেলে। শ্রেয়নার নরম হাতখানা নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। ঠোঁটে ঠোঁট চেপে শ্রেয়নার হাত টেনে ধরে তুলতে চায় তাকে, কিন্তু দ্রুতই হাত ঘেমে যাওয়ার কারণে ফসকে যেতে চায় শ্রেয়নার হাত। চমকে ওঠে শ্রেয়না, আরও কিছুটা শক্ত করে চেপে ধরে বলে, ছেড়ো না প্লিজ, ছেড়ো না। নিচের দিকে তাকায় শ্রেয়না। বুকের ভেতর ছলাৎ করে ওঠে। এখান থেকে পড়লে মৃত্যু নিশ্চিত। কেন এদিকটায় আসতে গেল? রেলিংটা নড়বড়ে হয়ে গিয়েছে। ঠিক করার জন্য সকালে মিস্ত্রি আসবে। ছাদে আসার সময় তুষির থেকে শুনে এসেছিল, আর সে কিনা সব ভুলে এখানেই আসলো। এবার কি হবে? ছেড়ো না আবরণ, এখান থেকে পড়লে আর বাঁচতে পারবো না। কাপা কাপা গলায় কথাটা বলে শ্রেয়না। আবরণ আলগোছে টেনে তুলতে থাকে। শ্রেয়নার চোখ বেয়ে পানি পড়ছে। কোনো এক কারণে ফুপাতে পারছে না, প্রায় তুলে ফেলেছে। প্রচুর শক্তি ব্যয় করতে হচ্ছে আবরণকে। এমন বেকায়দায় পড়েছে, তুলতেও হিমশিম খাচ্ছে সে। বারংবার হাত ছুটে যেতে চাচ্ছে। বুঝতে পারছে না আবরণ কি করবে। এভাবে কি টেনে তুলতে পারবে? আবরণ ছেড়ো না প্লিজ। ছাড়বো না। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে জোরে টান দেয় আবরণ। শ্রেয়না আর সে হুড়মুড় করে ছাদের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে। আবরণের পেটের উপর মাথা শ্রেয়নার। হাঁটুতে একটু ব্যথা পেয়েছে, হয়তো কিছুটা ছিলেও গিয়েছে। চোখ বন্ধ করে আবরণের পেটের কাছের কাপড় চেপে ধরে শ্রেয়না। ঘন ঘন শ্বাস ফেলে। আবরণেরও একই অবস্থা। মাথায় কিছুটা ব্যথা পেয়েছে, তবে পিঠে একটু বেশি লেগেছে হয়তো। কেমন চিনচিন ব্যথা করছে। কপাল ঘেমে একাকার। বুকের ভেতর ঢিপঢিপ করছে। শ্রেয়না হামাগুড়ি দিয়ে এসে আবরণের বুকে মাথা রাখে, শক্ত করে জড়িয়ে ধরে তাকে। আবরণ দাঁত দিয়ে নিচের পিঠের ঠোঁট চেপে ধরে। এক হাত রাখে শ্রেয়নার পিঠে, চোখ খিচে বন্ধ করে নেয়। ভয় পেয়েছ? আবরণ থেমে থেমে কথাটা বলে। শ্রেয়নার দম নেয়, শরীর এখনো কাঁপছে তার। কি একটা অঘটন ঘটে গেল। যদি আবরণ তাকে না তুলতে পারত, কি হতো শ্রেয়নার? এতক্ষণে নির্ঘাত নিচে গিয়ে পড়তো।
তার দেহটা ছিন্নভিন্ন হয়ে যেত কি। চোখ খিচে বন্ধ করে নেয় শ্রেয়না, দ্রুত শ্বাস নিতে থাকে। এখনো আবরণের শার্টে চেপে ধরে আছে। আবরণ শ্রেয়নাকে শুইয়ে দিয়ে তার উপর উঠে আসে, গালে হাত রেখে তাকিয়ে থাকে নির্মিষ। শ্রেয়নার গাল ভেজা, সে নিজেও ঘেমে গিয়েছে। কপালে কপাল ঠেকায় আবরণ, শুকনো ঢোক গিলে শক্ত কণ্ঠে বলে, এত রাতে আরো ছাদে আসবে? শ্রেয়নার কথায় আবরণ হালকা হাসে। আমি নিয়ে আসবো যখন তোমার মন চাইবে। হুম। কপালে কপাল ঠেকিয়ে খানিক ঘেঁষে আবরণ। তার গরম নিঃশ্বাস শ্রেয়নার চোখে মুখে এসে পড়ে। আবরণের কাঁধ চেপে ধরে থাকে। আবরণ মেঝেতে শুয়ে শ্রেয়নার নরম দেহটা একটানে নিজের বুকের উপরে ফেলে। শ্রেয়না চোখ খিচে বন্ধ করে নেয়, চুপচাপ পড়ে থাকে আবরণের বুকে। আবরণ হাত চাপড়াতে থাকে শ্রেয়নার পিঠে, চোখ বন্ধ করে রাখে আবরণও, যেন অনুভব করতে চাচ্ছে শ্রেয়নার ছোঁয়া। ভালোবাসা মানে বোঝো? শ্রেয়না নিশ্চুপ, থম মেরে পড়ে থাকে আবরণের বুকে। আবরণ দীর্ঘশ্বাস ফেলে, খোলা আকাশের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, বুকের ভিতর হাতুড়ি পিঠের আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ। এটাই ভালোবাসা। শ্রেয়না চট করে মাথা উঁচিয়ে তাকায় আবরণের মুখ পানে। বিরক্ত হয় আবরণ। পুনরায় শ্রেয়নার মাথা নিজের প্রশস্ত বুকটায় ঠেসে ধরে, চোখ বন্ধ করে নেয় আবারও। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, শুকনো পথে যেমন দাও দাও করে আগুন জ্বলে, মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়, সেরকম ভাবেই তোমার দুঃখে আমার অন্তর পুড়ে। বড় আগমনের পূর্বে যেমন বিদ্যুৎ চমকায় না, সেরকম ভাবেই তোমার বেদনা মিশ্রিত আদল খানি আমার মুখে সখানিক বজ্রপাত ঘটে। এই বজ্র বেদনার নাম কি জানো? ভালোবাসা। মিশান তাহিয়া কিচেনে ব্যস্ত, মাথাটা ধরেছে। এক কাপ কড়া লিগারের চা খেলে মন্দ হয় না। তাছাড়া বাসায় তেমন কেউ নেই। রোদ দানা নিজেদের কক্ষে, মিসেস লুবনা লিভিং রুমে। মিশান ভাবলো তার জন্য এক কাপ নিয়ে গেলে ভালোই হয়। ভাবনা অনুযায়ী কাজ করে মিশান। চা করে 2 হাতে 2 কাপ নিয়ে হাঁটা দেয়। লিভিং রুম এসে চায়ের কাপটায় এগিয়ে দেয় লুবনার দিকে। লুবনা চোখ তুলে তাকায়, মৃদু হেসে চায়ের কাপ হাতে নেয়, নিজের পাশে জায়গা করে দেয় মিশানকে। ভাবছি জলদি চলে যাব বলেই চায়ের কাপে চুমুক দেয় লুবনা। মিশান কিছুটা নড়ে চড়ে বসে, মনোযোগ দেয় লুবনার কথায়। তা কেন? আরো কিছুদিন থেকে যাও। রোদের ভার্সিটি আছে, দানার স্কুল মিস যাচ্ছে, ম্যানেজার আর কতদিনই বা ওই দিকটা সামলাবে, যেতে তো হবেই। যাবে, সমস্যা নেই, দেরি করে যাবে, না হলে দানাকে এখানেই ভর্তি করিয়ে দাও। রোদ না হয় এখানকার কোনো ভার্সিটিতে জয়েন হবে, থেকে যাও। লুবনা তাকায় মিশানের দিকে। মেয়েটা আসলেই সুন্দর, কথাবার্তাও বেশ মার্জিত, ভালোই লাগে তার কাছে। ওখানে অত বড় ব্যবসা কে দেখবে? ম্যানেজার আছে না, আবরণ এখানকার ব্যবসা সামলাবে, না হয় মাঝে মধ্যে সেখানেও যাবে। তাছাড়া বিশ্বস্ত লোক তো আছেই। লুবনা গভীর ভাবনায় নিমজ্জিত হয়। চায়ের কাপ এখনো হাতের মুঠোয়, সেরকম গরম লাগছে না, বরং ভালো লাগছে লুবনার। একটু সময় নিয়ে দেখি কি করা যায়। দুপুর গড়িয়েছে। মিরাব চিটপাটাং হয়ে এখনো বিছানায় পড়ে আছে, সারা রাত জেগে থাকার ফল। দানার সাথে চ্যাটিং করে রাত পাড়ি দিয়েছে। মেয়েটার সাথে ভালো বন্ডিং হয়েছে মিরাবের। সম্ভাবনা রয়েছে অতি দ্রুতই দানা পটে যাবে। ব্যালকনি থেকে প্রিয়মের কণ্ঠস্বর ভেসে আসে, কারো সাথে কলে কথা বলছে, কথা কাটাকাটি করছে হয়তো। ছুটি বাড়াতে বলছে প্রিয়ম, আর কিছুদিন থাকবে বাংলাদেশে। কিন্তু অপর প্রান্তের মানুষটা হয়তো নারাজ। প্রিয়ম তো ছেড়ে দেবার পাত্র নয়। দাঁতে দাঁত চেপে তর্ক করে যাচ্ছে। নো ম্যাটার হোয়াট, আই ওন্ট লিভ বাংলাদেশ। আই ডোন্ট নিড ইউর জব, গিভ ইট টু সামওয়ান এলস, বাই। খট করে কল কাটে প্রিয়ম, ঠোঁট গোল করে ফোঁস করে শ্বাস ফেলে। ফোনের স্ক্রিনে তাকিয়ে কিছুক্ষণ নিজ মনে বিড়বিড় করে। রুমে এসে মিরাবকে বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে কপাল কুঁচকে আসে তার। এগিয়ে এসে পা ধরে জুড়ে টান দেয়। হুড়মুড় করে উঠে বসে মিরাব, ঘুম কাতুরে কণ্ঠে বলে, জ্বালাস না ভাই, ঘুমাতে দে। এখনই অবস্থা, বিয়ের পর কি হবে তোর? প্রিয়মের কথা বুঝতে না পেরে চোখ ছোট ছোট করে তাকায় মিরাব। পর মুহূর্তেই আবারও বিছানায় শুয়ে পড়ে। প্রিয়ম ভেঙচি দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। সানি ফ্ল্যাটে নেই, কে জানে কোথায় গিয়েছে। আবরণকে লাঞ্চ করার জন্য বার কয়েক ডেকে গিয়েছে রুহি। শ্রেয়া স্কুলে যেতেই চাচ্ছিল না।
আবরণকে বাসায় রেখে সে কিছুতেই স্কুলে যাবে না। রুহি চেষ্টা করেও নড়াতে পারে না। অগত্যা মেনে নেয় শ্রেয়ার বায়না। কিন্তু কথা থেকে আবরণ তার ব্যাগ নিয়ে ছুটে আসে, কাঁধে চড়িয়ে নিয়ে দরজার বাহিরে দাঁড় করিয়ে দেয়। এরপর ব্যাগটা মুখের সামনে ছুঁড়ে মেরে দরজা ঠাস করে বন্ধ করে দেয়। তুষি দরজার বাহিরে দাঁড়ানো ছিল। শ্রেয়াকে নিয়ে সুরসুর করে বেরিয়ে যায় সে। আবরণ খেতে এসো। আবরণের কোনো সারা শব্দ নেই। রুহি হতাশ হয়। আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে আসে শ্রেয়নার কক্ষের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে টোকা দেয়, কিন্তু ওপাশ থেকে রেসপন্স আসে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে রুহি, পরপর আবারও টোকা দেয়। ডেকে ওঠে, কিন্তু কোনো আওয়াজ পায় না। চিন্তায় কপালে ভাঁজ পড়ে তার। ইচ্ছে না থাকা সত্ত্বেও দরজা খানিক খুলে ভেতরে উকি দেয়। হতভম্ব নেত্রে তাকিয়ে রয় রুহি। চোখ দুটো বড় আকার ধারণ করেছে, বিস্ময়ে ঠোঁট ফাঁক হয়ে এসেছে। শ্রেয়া, কি করছোটা কি তুমি? আতঙ্কিত কণ্ঠে কথাটা বলে ছুটে যায় রুহি। শ্রেয়না তবুও আবরণকে ছাড়ে না, বরং তার বুকের উপর বসে থেকে গলা শক্ত করে চেপে ধরে থাকে। আবরণের চোখ বড় হয়ে এসেছে, মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। আর একটু পরেই যেন তার জানের দফারফা হয়ে যাবে। কোনো মতে শ্রেয়নাকে সারিয়ে আনে, টেনে বিছানা থেকে নামায় রুহি। শ্রেয়না শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, চোখ পাকিয়ে তাকিয়ে আছে আবরণের দিকে। ওদিকে আবরণের অবস্থা বেহাল, চোখে যেন রক্ত জমে গিয়েছে, অনবরত কেসে যাচ্ছে। গলা এক হাতে চেপে ধরেছে, সম্পূর্ণ আদল লাল টমেটোর মতো হয়ে গিয়েছে যেন। কাশতে কাশতে হঠাৎই রক্ত বমি করে ফেলে আবরণ। জোরে জোরে শ্বাস নেয়। রুহির অন্তরাত্মা কেঁপে ওঠে। শ্রেয়নাকে ছেড়ে দ্রুত আবরণের নিকট এগিয়ে আসে, পিঠ ডলে দিতে থাকে। ধমকে ওঠে শ্রেয়নাকে। আদৌ নিজের মধ্যে ভুল ছিলে তুমি? কি অবস্থা করেছো বাচ্চা ছেলেটার? তোমাকে দেখে আমি আশ্চর্য হচ্ছি শ্রেয়না। আজ তোমার ভাই আসুক বাসায়। দ্রুত পানি আনতে যায় রুহি। আবরণ হাতের উল্টো পিঠ দিয়ে মুখে লেগে থাকা রক্ত মুছে নিয়ে দাঁড়িয়ে যায়। গটগট পায়ে কক্ষ থেকে বের হয়ে আসে আবরণ। শ্রেয়না ধপ করে বিছানায় বসে পড়ে, শক্ত দৃষ্টিতে তাকিয়ে রয় ফ্লোরের দিকে। কিছুক্ষণ পর রুহি আসে রুমে, এসেই চেপে ধরে শ্রেয়নার হাত, টান দিয়ে দাঁড় করিয়ে দেয়। ছেলেটা একটু পানিও খেলো না, এমন কেন করলে? না হয় সে একটু বেশি ইয়ার্কি করে, তাই বলে মেরে ফেলবে ওকে? জ্বলন্ত চোখে তাকায় শ্রেয়না, চোখে পানি টলমল করছে, যেন এক্ষুনি বেরিয়ে আসবে নিজেদের আসন ছেড়ে। গাল নাক লাল হয়ে আছে শ্রেয়নার। কিরমির করে বলে, হ্যাঁ মেরে ফেলবো, মারবই তো। ওকে জানে মেরে ফেলবো আমি। ওকে বলেছিলাম আমায় বিয়ে কর, ওর পা ধরেছিলাম গিয়ে। আমাকে কেন দামড়ি মহিলা বলবে? ও আমার ছোট, নিষেধ করিনি আমি পেছন পেছন ঘুরতে। চিঠি দিয়ে প্রেম মারতে এসেছিল। হ্যাঁ কেন? বলতে বলতে কেঁদে দেয় শ্রেয়না। রুহি তবদা খেয়ে চেয়ে থাকে, হাসবে নাকি কাঁদবে বোঝে না। এরা দুজনেই দিন দিন বাচ্চা বনে যাচ্ছে। সামান্য একটা ব্যাপার নিয়ে এমন কাণ্ড কে করে? তুমি জানো না আবরণ মজা করে বলে এসব। ঝাড়ি দিয়ে কাঁধ থেকে রুহির হাত সরিয়ে দেয় শ্রেয়না, কন্দনত কণ্ঠে বলে, মজা করবে বলে সবসময় মজা করবে? এত মজা বুঝি না আমি, ভালো লাগে না আমার, সহ্য হয় না। রুহি শান্ত দৃষ্টিতে তাকায়। পাশে বসে শ্রেয়নার নরম স্বরে বলে, আমি নাচলে কি হতো ভাবতে পারছো? কি হতো? কিচ্ছু হতো না। শ্রেয়না, তুমি ওকে মেরে ফেলতে চাচ্ছিলে। চকিত নয়নে তাকায় শ্রেয়না। গাল এখনো ভেজা, তরতর করে পানি পড়ছে গাল বেয়ে। নাকের ডোগা লাল হয়ে আছে, চোখের পাতা ঝাপটানোর সঙ্গে সঙ্গে পানি গড়িয়ে পড়ছে। যা ভালো বুঝো করো, আমি গেলাম। রুহি আর বসে না, দ্রুতই প্রস্থান করে। শ্রেয়নাকে একা ছেড়ে দেয়। কিছুক্ষণ ভাবুক, কত বড় ভুল করেছে ভেবে দেখুক। শ্রেয়না রুহির গমন পথে তাকিয়েছিল, দৃষ্টি সরিয়ে মেঝের দিকে তাকায়। একদলা রক্ত পড়ে আছে। আচমকাই ভেতরটা হু হু করে উঠে তার। এক হাত বুকে চেপে ধরে। আবরণ তো বেলা অবধি ঘুমিয়েছিল, সকালে নাস্তা করেনি, কিছুক্ষণ আগেই উঠেছে। সেই থেকে এটা সেটা বলে খেপাতে চাচ্ছিল তাকে। শ্রেয়না তেমন প্রতিক্রিয়া দেখায়নি, তবুও ভালো লাগছিল আবরণের দুষ্টুমি, তার কথা বলার ধরন। কিন্তু শেষমেশে আবরণ যখন তাকে বলে, দামড়ি মহিলাকে বিয়ে করে যন্ত্রণা আছে, একটু রোমান্টিক না, সবসময় গম্ভীর হয়ে থাকে, জ্বালিয়েও মজা পাওয়া যায় না, জীবনটাই লস।
হুট করেই মেজাজ গরম হয়ে যায় শ্রেয়নার। আবরণ এমন কথা কেন বলবে? সে কি তার পা ধরে বলেছিল বিয়ে কর আমায়? নিজেই সব করেছে, নিজেই অনুভূতির ফাঁদে ফেলেছে। এখন দামড়ি মহিলা বলে গেল। শ্রেয়না আলম আবরণ শুয়ে রিলস দেখছিল। ঠোঁটের কোণে সেই ভুবন ভোলানো মুস্কি হাসি। শ্রেয়না গিয়ে তার বুকের উপর চড়ে বসে, দু হাতে গলা সর্বশক্তি ব্যয় করে ঠেসে ধরে। আবরণ চমকে যায়। হঠাৎ এমন কিছু হবে বুঝতে পারেনি। সব ভুলে হতবম্ব নেত্রে তাকিয়ে থাকে শ্রেয়নার মুখপানে। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রয়। ওদিকে যান বের হয়ে যাবার জোগাড়, নিজেকে ছাড়াতে চায়, কিন্তু শ্রেয়নার হাতের উপর হাত রাখতেও কাঁপছিল আবরণের হাত। তার কিছুক্ষণ পরই রুহির আগমন ঘটে। আর কিছু সময় পার হলেই হয়তো আবরণ জাইদের যান উড়ে যেত। নিজের মাথা চেপে ধরে শ্রেয়না জোরে জোরে শ্বাস নেয়। মাথায় যেন হঠাৎই খুন চেপে বসেছিল। সামান্য একটা কারণে এমন কাজ কি করে করতে পারল সে? হাতটাও কাঁপেনি? কি আশ্চর্য! শ্রেয়না আলম মানুষ খুন করতেও জানে। ছেলেটা কেমন করে তাকিয়েছিল তার দিকে। আর সহ্য হচ্ছে না শ্রেয়নার। বিছানা ছেড়ে দাঁড়িয়ে যায়, দ্রুত ওয়াশরুমের দিকে এগোয়। মাথায় পানি ঢালতে হবে, না হলে এক্ষুনি অক্কা পাবে। ক্যাফেতে বসে আছে সানি, কাচুমাচু করছে সে, ভীষণ নার্ভাস। তার সামনেই বসে আছে সেহেরি, তার দৃষ্টি সানির মুখের দিকে নিবদ্ধ। বেশ অস্বস্তিতে পড়ে আছে সানি। এমন পরিস্থিতিতে খুব কমই পড়েছে।